আসসালামু আলাইকুম। দানা পানি উইথ মুতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিশনাল হাঁসের মাংস রান্না। অনেক কম মশলায় এত মজাদার রান্না শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং দেখা যাচ্ছে অনেকেরই হাঁসের মাংস গন্ধ লাগে। আমার এই রেসিপি ফলো করলে এমনটা হবে না, গ্যারান্টি। এখানে কোটা বাছা সহজ পদ্ধতি সহ গন্ধ দূর করার সকল টিপস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার সাথে থাকবেন। শেষ অবধি একটু ধৈর্য ধরে দেখবেন, তাতে করে আপনাদের আর পরবর্তীতে হাঁসের মাংসের গন্ধে লাগবে না এবং আপনারা এমন টেস্টি একটি হাঁসের মাংস উপভোগ করতে পারবেন। আমি যে এলাকার মেয়ে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের হাঁস খাওয়ার প্রচুর ট্রেডিশন আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে আমি এমন একটা এলাকায় থাকি যেখানে হাঁস পাওয়াটা খুবই দুষ্কর। আমি খুব খুঁজে টুজে একেবারে চুলছেঁড়া খোঁজাখুঁজির পরে এই হাঁসটাকে কিনতে পেরেছি। তারপরেও দেখেন হাঁসটা খুবই ছোট এবং বেশ ময়লা এতে রয়েছে। আমি ড্রেসিং করানোর পরেও এত ময়লা। এই হাঁসটাকে পুরো পরিষ্কার করতে আমার 3 ঘন্টার উপর সময় লেগেছিল। আমি চেষ্টা করব একটু ডিটেলসে আপনাদেরকে দেখানো। দেখুন এর গায়ে কী পরিমাণ ময়লা। আমি এটাকে পরিষ্কার করব এবং যতটুকু সম্ভব হয় ভালোভাবে ডিটেলসে আপনাদের দেখিয়ে দিব। খুব ভালোভাবে এটাকে হাত দিয়েই আপনার একটু একটু করে একটা একটা করে যতদূর সম্ভব হয় আপনি পরিষ্কার করে নেবেন। আর গলার কাছে চামড়াটা আমি নিই না, ওটা আমি ফেলে দিব। হাতে এই যে অন্যান্য যতগুলো লোম আছে বা যত যা আছে পরিষ্কার করা যায়, সেটা আমি হাত দিয়ে পরিষ্কার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসটা কি পরিমাণ ময়লা। এটাকে আমি আস্তে আস্তে হাত দিয়ে একটু একটু করে পরিষ্কার করব। এই সমস্ত লোমগুলা হাত দিয়ে আমি টেনে টেনে ছিঁড়ব। আমি হাঁসের চামড়াটাকে রাখার চেষ্টা করব, কারণ হাঁসের কিন্তু চামড়াটা অনেক বেশি টেস্টি হয় এবং হাঁসের চামড়া ফেলে দিলে কিন্তু আর তেমন কোনো মাংস হাঁস থেকে পাওয়া যায় না। মুরগির দেখা যাচ্ছে যে আমরা চামড়াটা ফেলে দিই, কিন্তু হাঁসের চামড়াটা ফেলে দিলে আর খাওয়ার মতন তেমন কিছুই থাকে না। হাড় গোশত তেমনই আর নাই বললেই চলে। তারপর আমি এই হাঁসটাকে যতদূর সম্ভব হয় আমি ততদূর এই হাঁসটাকে হাত দিয়ে এর বড় লোমগুলো আমি বেছে নেব। কিছু কিছু লোম থাকবে যেগুলো আপনারা চাইলেও বাছতে পারবেন না হাত দিয়ে, সেইগুলো আমরা পুড়িয়ে নেব। দেখা যাচ্ছে যে গ্রামের দিকে এটা পুরানো অনেক সোজা হয়ে যায়, চুলায় আগুন মাটির চুলায় কিংবা আপনার খড়কুটা জ্বালিয়ে পুড়িয়ে নেওয়া যায়। কিন্তু আমাদের শহরের বাড়িতে দেখা যাচ্ছে এটা গ্যাসেতেই করতে পোড়াচ্ছে।
দেন আমি গ্যাসের চুলায় এটাকে পুড়িয়ে নিয়েছি। গ্যাসের চুলায় পোড়ানোর পর দেখুন আমি যেভাবে পুড়িয়ে নিয়েছি, আপনাদের পোড়ানোটা দেখাতে পারলাম না। চুলার আগুন দেখালে চ্যানেলে সমস্যা হতে পারে, এই জন্য আমি আগুনে পোড়ানোটা দেখাতে পারিনি। আমি যতটুকু পেরেছি পুড়িয়ে নিয়েছি। তারপরেও এখনও কিছু কিছু কালো কালো দেখা যাচ্ছে যে চামড়ার উপরে। এইগুলা হাত দিয়ে ডলা দিলে আরেকটু হাত দিয়ে পরিষ্কার করলে উঠে যাবে। তো আমি সেটাই করেছি। তারপর আমি এটাকে ভালো করে কুটে নিব এবং কুটার সময় আমি চামড়াগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে আমি ছোট ছোট করে চামড়াগুলো আমি আরও ভালো করে পরিষ্কার করে নেব। আমি কুটে বেছে নিয়েছি। এবার দেখুন আমি যতদূর সম্ভব হয় চামড়াগুলো ভালো করে বেছে নিয়েছি এবং মনে হচ্ছে কি একদম বোলের নিচে অল্প একটু মাংস, একেবারে অল্প হয়ে গেছে গোটা বাছার পরে। তো কি আর করা যাবে, আমি এর থেকে বড় হাঁস এখানে আর পাইনি। তো আমি একটু খুব বেশি বড় না, হাঁসের মাংস খুব বেশি বড় করলে এটার ভিতরে সিদ্ধ হতে এবং মশলাটা ভালো করে যেতে খুব সময় লাগে এবং যেতে চায় না, সিদ্ধ ভালো হয় না। আমি একটু ছোট করেই পিসগুলো রাখার চেষ্টা করেছি। তারপর আমি এটাকে একটু লবণ আর লেবু রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দ্যাটস মিন 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভিজিয়ে রেখে 2-3 বার ভালো করে পানি বদলিয়ে আমি ধুয়ে নেব। আবার গোশটা কিন্তু অনেক বেশি ধুতে হয় না। আমার মাছ যেমন অনেক বেশি ধুই, 5-7 বা 10 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিই। গোশটা কিন্তু অনেক বেশি ধুলে এটার স্বাদটা, মানুষ বলে যে মাছ ধুলে মিঠা আর গোশ ধুলে রিঠা, মানে গোশ বেশি ধুলে তিতা হয়ে যায়। তাই আমি বলবো যে গোশটা বেশি ধুবেন না, আপনারা একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে 2-3 বার পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। তারপর আমার রান্নার প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, বা 1.5 কাপের মতন পেঁয়াজ কুচি করে, এবং আমি একটু বড় করে কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতন আদা বাটা। তারপর রসুন বাটা, 1/2 কাপের মতন রসুন বাটা এখানে রয়েছে। এখানে নিয়ে নিয়েছি 4-5টা লং, 4-5টা এলাচ এবং দারচিনি। একটা দারুচিনিটা প্রায় 1.5 ইঞ্চির মতো লম্বা ছিল, আমি সেটাকে ভেঙে 4-5 টুকরো করে নিয়েছি। তারপর আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিব, গুঁড়ো মশলার পেস্ট। সেখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন। তারপর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়াও 1.5 টেবিল চামচের মতন আমি দিয়ে নিব। আর মরিচটা আমি একটু বেশি দেব, 2 টেবিল। চামচের মতন আমি শুকনো মরিচের গুঁড়া দিব, কারণ আমার হাঁসে আমি একটু ঝাল বেশি পছন্দ করি। তারপর 1 টেবিল চামচের মতন আমি দিয়ে দিব হলুদ। তারপর আমি এটাকে পানি দিয়ে একটু একটু করে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটু রেখে দিব। তাতে করে হবে কি, তরকারির কালারটা না খুব সুন্দর আসে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে
তরকারির কালারটা না আসলে অনেক সুন্দর আসবে। সরাসরি গুঁড়া মসলা রান্নায় দেওয়ার থেকে আপনারা একটু আ এভাবে ভিজিয়ে রেখে রান্না করে দেখবেন, সেটা অনেক বেশি সুন্দর হয়। আমার কাছে মনে হয়েছিল যে শুকনো মরিচের গুঁড়া একটু কম, তাই আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দেন আরেকটু মিশিয়ে আমার পেস্টটা পুরো তৈরি। তারপর আমি কড়াইতে চলে গেলাম। পুরো রান্নাতে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন তেল। আমি তেলটা এখানে বেশি ইউজ করব না। আমার হাঁসটায় যথেষ্ট তেল ছিল, তো হাঁস থেকে তেল গলবে। আপনারা দেখবেন পরবর্তীতে অনেক বেশি তেল হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার গরম মশলাগুলা, গোটা যে গরম মশলা রেখেছিলাম সেগুলা। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়াচাড়ার পর এটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি
হাঁসটা দিয়ে দিব। হাঁস দিয়ে আমি কিছুক্ষণ হাঁসটা ভেজে নিব এবং একটু আমি লবণও দিয়ে দিয়েছি, যাতে করে হাঁসটা আর পেঁয়াজটা একটু ভালো করে লবণটার ভিতরে ঢুকে। পরবর্তীতে আমি লবণ আবার যদি প্রয়োজন হয় আমি দিয়ে দিব। হাঁসটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে ভেজে নেব। বেশ সময় নিয়ে আমি ভাজবো। ভাজার পরে আমি এখানে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মানে বাটা উপকরণগুলো আমি দিয়ে দিব এক এক করে। এবং শুকনো মশলার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিব। আর আমি একদমই ওয়েস্ট করতে চাই না কোনো মশলা, তাই আমি একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে আমি আবার তরকারিতে দিয়ে দিয়েছি। এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমি এর মধ্যে কোনো কিছু মশলা বলেন বা কোনো কিছু আমি ওয়েস্ট করতে চাই না এবং ওটা করা কখনোই উচিত না। তারপর আমি মশলার সাথে আবার মাংসটাকে খুব ভালো করে মিক্স করব। যতক্ষণ ভালোভাবে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। সব কিছু বলার থেকে যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনার বুঝতে বেশি ভালো হবে। এটা খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে। দেন আমি এটাকে এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি খুব ভালো করে এটাকে বলক আসা পর্যন্ত আমি রাখবো এবং কিছুক্ষণ পর পর আমি এটাকে নাড়িয়ে দেবো। দেখুন এর মাঝখানে কিন্তু আমার এটা তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে এবং মাংসের যে পানিটা সে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। মাংসের পানিতেই দেখা যাচ্ছে যে গোশটা বেশ একটু সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও এখানে
ব্যবহার করব। কারণ মাংসের মশলায় মানে মাংসের পানিতে শুধুমাত্র যদি আমরা গোশটা মানে মাংসটা সিদ্ধ করে নিই, তাহলে দেখা যাবে যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না এবং মাংসেতে একটা গন্ধ থেকেই যাবে। তাই আরও একটু পানি দিয়ে 1 কাপের মতো পানি আমি এখানে দেব। দিয়ে আমি মাংসটাকে আবার ভালো করে একটু সিদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর মাংসটা অল্প জালে ঢাকা দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের মাংসটা খুব ভালো সুসিদ্ধ হবে এবং খুব পানি ইউজ করা লাগবে না। খুব বেশি পানি ইউজ করলে দেখা যাচ্ছে যে মাংসের টেস্টটা পানসে হয়ে যাবে। তারপর আমি আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করার পর ঢাকা উঁচু করে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে রান্না করব। তারপর আমি আবার এটাকে দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আচ্ছা, এর মাঝখানে যতক্ষণ ঢাকা ছিল আমি কিন্তু বেশ কয়েকবার এটাকে আমি উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছি, কারণ যাতে তলে না লেগে যায়। যদিও আমার আঁচটা কম ছিল, তারপরেও মাংসটার পানি যখন একটু কমে আসে তখন দেখা যাচ্ছে যে তলা দিয়ে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তাই একটু ঘন ঘন নাড়িয়ে দিবেন আপনারা। তারপর আমি এটাকে চেক করে নিব। প্রথমে একটু খুন্তির সাহায্যে দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে, আমার মনে হয়েছে। তারপরেও আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উঠিয়ে একটু খেয়ে দেখে আমি চেক করে নিয়েছি। হ্যাঁ, এটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে আমি কিন্তু মাংসের কোনো গন্ধ আমি পাচ্ছি না। তারপর আমি আলু দিয়ে দিব। আমার আলু দেওয়া দেখে আপনারা আবার বলবেন না যে আমি একাই আলুর দাম বাড়িয়ে দিয়েছি। এখানে আমি একটু বেশি করে আলু ব্যবহার করছি, কারণ আমরা এটা যে ভাবে খাবো, আমাদের এলাকার একটা ট্রেডিশনাল পিঠা, সেমাই পিঠা, সেটা দিয়ে খাবো। সেই জন্য এই হাঁসের মাংস একটু আলু এবং ঝোলের পরিমাণটা আমি বেশি রাখবো। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন এবং ভুনা, এই রেসিপিতেই আপনারা মাংসটাকে ভুনা করে রান্না করতে পারেন। পানি কম দিলেই ভুনা হয়ে যাবে। কিন্তু আমি একটু ঝোল টোল বেশি রাখবো। পিঠার সাথে খেতে গেলে ঝোল একটু বেশি প্রয়োজন হবে। আলুটাও আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তারপর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার রান্না করে নেব। মাঝখানে কিন্তু আমি অবশ্যই কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিব। তারপর আমি এটাকে ঢাকনা উঠিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে দিয়েছি এবং আমি এর মাঝখানে একটু পানি দিয়ে দিয়েছি। আরও একটু 1 কাপের মতন পানি, 1 কাপ না, 1 কাপ 1.5 কাপের মতন পানি আমি দিয়ে দিয়েছি, যাতে করে আলুটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেন আবার ঢাকা দিয়ে দিব। তারপর আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে আমার মায়ের বানানো একটা গরম মশলার গুঁড়া আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে আমি গরম মশলাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই গরম মশলাটা দেওয়ার পরে মাংসের টেস্টটা কয়েক লেভেল উপরে চলে যাবে। আপনারা জাস্ট ধারণা করতে পারবেন না। গরম মশলাটা এত স্ট্রং এবং এত ফ্লেভারফুল যে আপনার হাঁসের একটা যে স্মেল থাকে সেটাকে একদম দমিয়ে দিবে। তারপর আমি আবার কিছুক্ষণ এটাকে
দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে আবার ঢাকাটা উঠিয়ে দেখেন যে এক্সট্রা ঝোলটা মনে হচ্ছিল সেই ঝোলটা কতটা কমে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আম আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবং আমার সমস্ত আম বা মাংস এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপর দেখেন আমার রান্না করার এটা ফাইনাল লুক। এখানে কিন্তু দেখেন একেবারেই বোঝা যাচ্ছে না যে খুব বেশি ঝোল হয়েছে, কারণ আলু অনেকটা ঝোল টেনে নিয়েছে। আলু কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। আর আমি এখানে যেহেতু পিঠার সাথে খাবো, আমার এতটুকু ঝোলের প্রয়োজন। আমি আপনারা আবার বলবেন না যে আমি ঝোল অনেক বেশি রেখেছি। আসলে আমার এই ঝোলটা প্রয়োজন আমার পিঠার জন্য। আমি সেই পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটার সাথে আমি আম হাঁসের মাংসটা খাবো এবং এই পিঠার রেসিপিও আমি আপনারা চাইলে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মাংসের গ্রেভিটা কতটা মানে ঠিক হয়েছে এবং খেতেও অনেক বেশি ইয়ামি হয়েছে। আপনারা যদি একবার না খান এইভাবে রান্না করে, তাহলে বুঝতে পারবেন না যে কত বেশি আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন এই খাওয়ার সিনারিওটা দেখে বা এই ভিডিওটা দেখে আমার সত্যিই জিভে পানি চলে আসছিল। এত মজা হয়েছিল যে আমি কি বলবো, আমি এমনি এইটা খুব পছন্দ করি। আমাদের ট্রেডিশনাল খাবার এটা। তার উপরে এত টেস্টি করে রান্না এবং আমার এত ভালো লেগেছিল, আমি এটা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই যে ট্রাই করবেন বাসায় এইভাবে রান্না করার এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি আরও সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারি। তো আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অবশ্যই।